আর লাইট কম্পেনসেশন, এটা লাইট স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে আসলে লাইটের সম্পৃক্ত বিন্দু। লাইটের ইন্টেন্সিটি যে পয়েন্টের পর আর বাড়ালেও ফটোসিনথেসিস বাড়ে না, সেটা লাইট স্যাচুরেশন পয়েন্ট। আর লাইট কম্পেনসেশন পয়েন্ট মানে লাইটের ক্ষতিপূরণ বিন্দু। লাইট ইন্টেন্সিটি অ্যাট হুইচ রেট অফ ফটোসিনথেসিস এন্ড রেট অফ রেসপিরেশন আর ইকুয়াল। যে লাইটের যে ইন্টেন্সিটিতে ফটোসিনথেসিস রেট এবং রেসপিরেশন রেট ইকুয়াল হয়ে যায়। সেটা কিভাবে আমি বলেছিলাম যে ফটোসিনথেসিস দিনের বেলা হয়, রাতের বেলা স্টপ হয়ে যায়, জিরোতে চলে যায়। রাতে গাছে কোনো ফটোসিনথেসিসে কার্বোহাইড্রেট ফটোসিনথেসিস যোগ হয় না, কিন্তু রেসপিরেশনে ভাঙতে থাকে, মাইনাসে চলে যায়, গাছ চলে যায়, অ্যাড হয় না। কিন্তু সকালবেলা যখন সান রাইজ করে লাইট ইন্টেন্সিটি বাড়তে থাকে, একটা পয়েন্টে ফটোসিনথেসিস একটা লেভেল পর্যন্ত শুরু হয়ে যায়, আর রেসপিরেশন তখন ভাঙতে থাকে। আসলে দিনের বেলায় তো ফটোসিনথেসিস যত ডাবল পরিমাণ গাছে যদি জমা করে, 3 টাইমস কমপক্ষে জমা করে, আর তার 1/3 পরিমাণ রেসপিরেশন ভাঙে। দিনের বেলার ঘটনাটা এমন। কিন্তু দিনের একটা টাইমে, ইট মে বি 9 AM অথবা 10 AM, যখন ফটোসিনথেসিস শুরু হয়ে যায় বা স্টিল একটা মধ্যম লেভেলে আসে, ওই সময়ে রেসপিরেশনের যে হারে গাছ ভাঙে ওই হারে যোগ করে, ওইটা কম্পেনসেশন পয়েন্ট। তারপরে লাইট ইন্টেন্সিটি আরো বাড়তে থাকে, ফটোসিনথেসিস বাড়তে থাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত ইন্টেন্সিটি ফটোসিনথেসিস বাড়ে। কিন্তু C4 প্লান্টে বলছে যে আরো C3 প্লান্টে যদি 35-40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ে, তাহলে রেসপিরেশন ফটোসিনথেসিস তখন কমতে থাকে, কারণ রেসপিরেশনের রেট তখন বেড়ে যায়, নতুন রেসপিরেশন ফটো রেসপিরেশন চালু হয়ে যায়। কিন্তু C4 প্লান্টে কনজারভেটিভ থাকার কারণে সেটা চালু হয় না। সেই জন্য বলছে লাইট কম্পেনসেশন পয়েন্ট হচ্ছে লাইট কম্পেনসেশন পয়েন্ট হচ্ছে লাইট ইন্টেন্সিটির সেই মাত্রা যেখানে রেট অফ ফটোসিনথেসিস and will be equal to the rate of respiration. আর কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন পয়েন্ট, এটা লাইট কম্পেনসেশন পয়েন্ট বলছে, লাইট কম্পেনসেশন পয়েন্ট। কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন পয়েন্ট আবার আরেকটা জিনিস, সেটা হলো কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড at which rate of photosynthesis and rate of respiration become equal. কার্বন ডাইঅক্সাইডেরও একই জিনিস আছে, লাইটেরও কম্পেনসেশন পয়েন্ট আছে, কার্বন ডাইঅক্সাইডেরও কম্পেনসেশন পয়েন্ট আছে। আর একটি হলো ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। এটা ওয়াটার ইউজ এফিসিয়েন্সি মে বি ডিফাইন্ড as the amount of water transpired per unit of dry matter produced. That means একটা গাছের 1 গ্রাম ড্রাই ম্যাটার প্রোডাকশন দিতে কি পরিমাণ পানি সে ট্রান্সপায়ার করে। অর্থাৎ পানি কম ব্যবহার করে 1 গ্রাম ড্রাই ম্যাটার প্রোডাকশন দিতে পারে, নাকি 1 গ্রাম ড্রাই ম্যাটার প্রোডাকশন দিতে তাকে অনেক বেশি পানি ব্যয় করতে হয়। এটা ওয়াটার ইউজ এফিসিয়েন্সি গাছে প্রকাশ করে। দ্যাট মিনস গাছের ওয়াটার ইউজ এফিসিয়েন্সি সেই জন্য ওয়াটার ইউজ হচ্ছে মেইজ, হুইট, পটাটো এবং সানফ্লাওয়ার আর 368.5, যেখানে মেইজের 368 গ্রাম, 1 গ্রাম ডাইম্যাটার প্রোডাকশন দিতে মেইজের 368 গ্রাম পানি ট্রান্সফার হয়ে যায়, সেখানে হুইটের 513, পটাটোর 636 গ্রাম এন্ড সানফ্লাওয়ারের 683 গ্রাম রেসপেক্টিভলি বলছে। কম বেশি এরকম হতে পারে, যাই হোক। সেখানে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি বোঝা যায় যে 1 গ্রাম ড্রাই ম্যাটার প্রোডাকশন দিতে যত কম পরিমাণ পানি ট্রান্সফার করবে সে গাছ তত বেশি ইফিসিয়েন্ট। আসলে এর মধ্যে থেকে যে কোনো একটা ডেফিনেশন দিয়ে হয়তো বলবে যে লাইট ডিফাইন লাইট স্যাচুরেশন পয়েন্ট এন্ড লাইট কম্পেনসেশন পয়েন্ট। আর এইটা বলছে যে এই কম্পেনসেশন পয়েন্ট, এটা লাইটের ইন্টেন্সিটি, লাইটের কম্পেনসেশন পয়েন্ট, লাইটের ইন্টেন্সিটি দিয়ে কার্বন ডাইঅক্সাইড দিয়ে কম্পেনসেশন পয়েন্ট C3C4 ক্যাম্প্লান্টের প্রকাশ করা যায়। যেমন এক্স অক্ষে যদি থাকে, এক্স অক্ষ যদি থাকে লাইট ইন্টেন্সিটি, এখানে বলছে 0.5, 0.25, 0.5, 0.75, 1.25, 1.5, 1.75 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার পার মিটার, ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার পার মিটার, এটা লাইট ইন্টেন্সিটি প্রকাশ করে। যে
না ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার পার মিনিট, অর্থাৎ 1 সেন্টিমিটার স্কোয়ার পাতার উপর 1 মিনিট আলো পড়লে কত ক্যালোরি এনার্জি ড্রপ হয় সেখানে, সেটা বলতে লাইটের ইন্টেন্সিটিকে প্রকাশ করে। আর এটা ওয়াই অক্ষে বোঝায় ফটোসিনথেসিস, কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড জমা হয়। এটা মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড পার ডেসিমিটার স্কোয়ার পার আওয়ার হবে এখানে। মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড পার ডেসিমিটার পার আওয়ার, এইচ হবে, পার ডে লিখছি, এটা এইচ হবে পার আওয়ার। অর্থাৎ 1 ডেসিমিটার স্কোয়ার পাতার উপর 1 ঘন্টা সূর্যের আলো পড়লে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড পার ডেসিমিটার পার ডে। এটা ফটোসিনথেসিসের ইফিসিয়েন্সি বোঝায়। ফটোসিনথেসিসে কার্বোহাইড্রেট কি পরিমাণ জমা হয় সেটা বোঝায়। যে এখানে বুঝাইছে যে মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড, যে রেট অফ ফটোসিনথেসিস C3 প্লান্টে কম, রেট অফ ফটোসিনথেসিস C4 প্লান্টে বেশি। 30 থেকে 35 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড পার ডেসিমিটার স্কোয়ার পার আওয়ার। অর্থাৎ 1 ডেসিমিটার স্কোয়ার পাতা করে 1 ঘন্টা পরিমাণ যদি সূর্যের আলো পড়ে তাহলে এত মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড সেখানে অ্যাবজর্ব হয়। এটা বোঝায় যে তার ইন্টেন্সিটি কত। ঠিক সেটাই এখানে বুঝিয়েছে, সেটাই এখানে বোঝা যায় যে মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড পার ডেসিমিটার পার আওয়ার হবে এখানে। সেখানে আমরা বলতে চাইছি এখানে 5, 10, 15, 20, 25, 30, 35 এভাবে দিয়েছে। উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, 0 এইখানে হলো 0 আর -5 মাইনাস। তো C3 প্লান্ট বা C4 প্লান্টে এইখানে যখন রাতের বেলা হবে তখন মাইনাসে চলে যাবে। গাছে কার্বন ডাইঅক্সাইড, ফটোসিনথেসিসে কার্বন ডাইঅক্সাইড গাছে যোগ হওয়া তো দূরের কথা, আর রেসপিরেশনে মাইনাসে চলে যাবে, -5 -10 চলে যাবে রাতের বেলায়। কিন্তু যখন সূর্যের আলো আসবে, লাইটের ইন্টেন্সিটি যখন কিছুটা আসবে, 0.25 আসবে, তো সকালবেলা যখন সান 7 অথবা 8 AM যখন সূর্যের লাইট ইন্টেন্সিটি হালকা ইন্টেন্সিটি আসবে, তখন লাইট কম্পেনসেশন পয়েন্টে চলে যাবে। তখন যা রেসপিরেশনে ভাঙবে মাইনাস, আর উপরের দিকে যোগ হবে সমান হয়ে যায়, এইখানে 0 থাকে, 0 গাছে। এইটাই হচ্ছে লাইট কম্পেনসেশন পয়েন্ট। গাছে কার্বন ডাইঅক্সাইড কোনো অতিরিক্ত খাদ্য জমা হয় না, যেটুকু জমা হয় সেটুকু ভেঙে যায় এটা। আর লাইট স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে যে এখানে লাইটের ইন্টেন্সিটি বাড়তে থাকে, 0.25, 0.5, 0.75 গিয়ে এখানে যখন 0.75 হয়, 11টার দিকে 12টার দিকে C3 প্লান্টে লাইট স্যাচুরেশন পয়েন্ট চলে যায়। তখন আর লাইট ইন্টেন্সিটি বাড়লেও তার এরকম ফটোসিনথেসিসের কার্বন ডাইঅক্সাইড গাছে জমা হওয়া বাড়ে না, রেট অফ ফটোসিনথেসিস বাড়ে না, লাইট স্যাচুরেশন পয়েন্ট। কিন্তু C4 প্লান্ট যখন 1.25 ক্যালোরি পার সেন্টিমিটার পার মিনিট যখন এরকম থাকে, 1.2 থাকে, তখন স্যাচুরেটেড হয় না, 1.75 স্যাচুরেটেড হয় না। হয়তো দেখা গেল 1.75 2 তে গিয়ে স্যাচুরেটেড হয়, তারপরে কমতে থাকে। 2.2 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার পার মিনিটে যখন সে স্যাচুরেটেড হয়ে যায় C4 প্লান্ট, তারপরে দ্যাট মিনস এইটা টেম্পারেচার হয়তো 40 ডিগ্রি সেন্টিগ্রেড। 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের পরে টেম্পারেচার যতই বাড়বে তখন C4 প্লান্টও তখন ফল করবে, কারণ কার্বন ডাইঅক্সাইড তখন প্রোটিন ডিন্যাচারেশন হয়ে যায়। 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ঊর্ধ্বে C4ও তাপমাত্রা ধৈর্য করতে পারে না, প্রোটিন ভেঙে যায়, সে কারণে তার ফটোসিনথেসিস রেটও বাড়ে না। সেজন্য এটা এটাকে ধরা যায় আনলিমিটেড। যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সাবট্রপিক দেশ আমাদের দেশে, এই দেশে C4 প্লান্টে সুগারকেন, মেইজ এগুলো টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বেশি বাংলাদেশে পারে না, 40-42 হয়, অতদূর পর্যন্ত টলারেট করতে পারে। ক্যাম্প প্লান্ট আগেই স্যাচুরেটেড হয়ে যায়। তো সেই জন্য এটা কোশ্চেন একটা চাইতে পারে যে ডিফাইন লাইট স্যাচুরেশন পয়েন্ট এন্ড লাইট কম্পেনসেশন পয়েন্ট এন্ড graphically represent light saturation point and light compensation point C3, C4 এবং ক্যাম্প প্লান্ট। এইখানে এখানে C4 এইখানে LS দাও, LS টা এখানে C3 আছে, C3 এইখানে, C4 এইখানে LS হবে, আর ক্যামের এইখানে LS হবে, ক্যাম্প প্লান্টে LS দেখানো যাবে। আর এইখানে লাইট
কম্পেনসেশন পয়েন্ট হলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট। C3 প্লান্টের লাইট কম্পেনসেশন পয়েন্ট এইখানে 0, আর ক্যাম্প প্লান্টের লাইট কম্পেনসেশন পয়েন্ট এখানে, C4 প্লান্টের কম্পেনসেশন পয়েন্টও 0.25 লাইট কম্পেনসেশন পয়েন্ট। যে লাইটের ইন্টেন্সিটিতে উপরেও যাবে না নিচেও যাবে না, নিচে হলে মাইনাস হবে, রেসপিরেশন ভাঙবে, উপর ফটোসিনথেসিসে যোগ হবে। এই দুটাই এই গ্রাফটা পরীক্ষা চাইতে পারে, সেই জন্য এটা তোমরা একটু দেখিও। আর এটা ক্রিটিক্যাল ফটোপয়েন্ট, এই বিষয়গুলো আমি দিব না বলছিলাম, এগুলা 7 সেমিস্টার পড়ছি। জুট সিট কেন হয়, ক্রিটিক্যাল ফর সিট, এটা তোমরা পড়েছো তাই না? আমার যেটা মনে হয় এটা দরকার নেই। আর অনেকে জয়েন দিয়ে আর কি বসে আছে স্যার, অ্যাকসেপ্ট একটু করলে ভালো হয়। আচ্ছা, আচ্ছা আমি স্লোপ অ্যাসপেক্টের কথা পড়ানোর বাদ দিয়ে ক্লাস আমি পড়াবো তোমাদেরকে, আমি ওই ইয়েটা পড়াই। এটা আমি তোমাদেরকে যেটা আর এই লাইটের মধ্যে যে কথাগুলো তোমাদের বলেছি, লাইটের মধ্যে কিন্তু মনে রাখবা যে লাইটের মধ্যে লাইট রেডিয়েশন ডিফারেন্স কি সেটা বলেছিলাম। আর এইখানে পার কে বলে, পার, এই যে পারের ডেফিনেশনটা পরীক্ষায় থাকবে, পার কাকে বলে, পার সম্পর্কে বলেছি। আর ফ্যাক্টরস অ্যাফেক্টিং ability, intensity and penetration of light on crop field. Crop field এর উপর লাইটের অ্যাভেলেবিলিটি, লাইটের ইন্টেন্সিটি, পেনিট্রেশন কি কি বিষয়ের উপর নির্ভর করে, এগুলো তোমরা পড়বা। অ্যাটমসফিয়ারিক, অ্যাস্ট্রোনমিক ফ্যাক্টর যেগুলো, অ্যাটমসফিয়ারিক ফ্যাক্টর, প্লান্ট ফ্যাক্টর, এসবগুলো পড়বা তোমরা। আর এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট থাকে, যে মেনশন ল্যাম্বার্ট কোসাইন ল অফ লাইট ইন্টেন্সিটি, ল্যাম্বার্ট কোসাইন ল অফ লাইট ইন্টেন্সিটি পড়বা। আর যেটা সেটা হচ্ছে যে ইমপ্লিকেশন অফ ল্যাম্বার্ট, এটা ইমপ্লিকেশন ল্যাম্বার্ট কোসাইন ল। ইন ক্রপ কাল্টিভেশন অথবা ময়েশ্চার প্রিজার্ভেশনের ক্ষেত্রে ক্রপ কাল্টিভেশন, ময়েশ্চার প্রিজার্ভেশন, এটার ভূমিকাটা কি সেটা। আর একটা কথা এখানে লাইটে বলেছিল হেলিওফাইট সাইফাইটের কথা, তাতে বেশি ইম্পর্টেন্ট হলো যে এই হেলিওফাইট এবং সাইফাইটের ফিচার্স এর কথা বলছি, রুটের ফিচার্স কি এগুলো আমি বলেছি। হেলিওফাইট সাইফাইটের রুট সিস্টেম কেমন, স্টেম কেমন, লিপ কেমন, রুট শুট কেমন, লিপ ওরিয়েন্টেশন কেমন, সাকুলেন্স, ফ্লাওয়ারিং, ডিফারেন্স আকারে চাইতে পারে। মেনশন দা ডিফারেন্স অফ characteristic features of heliophyte and saprophytes, অথবা মেনশন দা characteristic features of heliophytic plant, সেটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে আমরা বলেছিলাম এইগুলো যে ফিজিওইকোলজিক্যাল ডিফারেন্স এবং C3 C4 এবং ক্যাম্প প্লান্ট। এই যে আমরা বলেছিলাম যে লাইটের দুই ধরনের ব্যবহার হয়, একটা ফটোসিনথেসিস এন্ড টাইমিং মেকানিজম। ফটোসিনথেসিসে লাইটের ইন্টেন্সিটি ব্যবহার হয়, লাইটের ডিউরেশন, ফ্লাওয়ারিং এর উপর লাইটের ডিউরেশন ইফেক্ট, লাইটটা গাছে দুই ভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ লাইটের ইফেক্টে গাছে দুই রকম, লাইটের ইন্টেন্সিটি দিয়ে ফটোসিনথেসিস হয় আর ডিউরেশন দিয়ে ফ্লাওয়ারিং হয়। এইখানে ফিজিওলজিক্যাল ডিফারেন্স অফ C3 C4 ক্যাম্প প্লান্ট, এটা কিন্তু আমরা বলেছিলাম। রেট অফ ফটোসিনথেসিস এখানে C3 প্লান্টে কম, 15 থেকে 30 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড পার ডেসিমেল পার আওয়ার, এখানে বেশি, এখানে কম, রিলেটিভলি কম। রেট অফ রেসপিরেশন আবার হাই C3 প্লান্ট, এখানে দুই রকম রেসপিরেশন হয়, নর্মাল এবং ফটো রেসপিরেশন হয়।
সিপোর প্লান্টে এখানে লো, যেহেতু এক ধরনের রেসপিরেশন হয়, রেট অফ রেসপিরেশন সিপোরে কম। আর লাইট স্যাচুরেশন পর 1/5 ফুল লাইটে স্যাচুরেটেড হয়ে যায়, নট ইভেন ফুল সানলাইটে স্যাচুরেটেড হয় না। অ্যাডাপ্টেড এটা ভুল বলেছি, টেম্পারেট এটা সাবট্রপিক্যাল রিজনে অ্যাডাপ্টেড হয়, এ টপিক্যাল রিজনে অ্যাডাপ্টেড হয়, ডিজায়ার্ড এরিয়া অ্যাডাপ্টেড। ওয়াটার ইফিসিয়েন্সি এটা লো, সিথির প্লান্টে 1 গ্রাম ডাইম্যাটার 1200 থেকে 2000 মিলিলিটার ওয়াটার ট্রান্সফার করতে হয়, আর C4 প্লান্টে 400 থেকে 800 মিলিলিটার ওয়াটার ট্রান্সফার করলেই হয়। 1 গ্রাম ডাইম্যাটার প্রোডাকশন দিয়ে এতটুকু পানি ট্রান্সফার করলেই তার 1 গ্রাম ডাইম্যাটার প্রোডাকশন দেওয়ার অ্যাবিলিটি আছে। সো ইজ ভেরি এফিসিয়েন্ট। ওয়াটার এফিসিয়েন্সি C4 প্লান্টে বেশি, C3 তে কম। বেশি অর্থ, এফিসিয়েন্সি বেশি অর্থ কোম্পানি ব্যবহার করাই তার এফিসিয়েন্সি। কম্পাউন্ডের কম্পেনসেশন পয়েন্ট এটা C3 প্লান্টে হাই, 50 থেকে 150 ppm এ কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন, ফটোসিনথেসিস রেসপিরেশন ইকুয়াল হয়। আর এখানে লো, 0 থেকে 10 ppm এ হয়। ফটো রেসপিরেশন এখানে প্রেজেন্ট, এখানে অ্যাবসেন্ট, এখানে অ্যাবসেন্ট। ট্রান্সজেনাটমি অ্যাবসেন্ট, প্রেজেন্ট অ্যাবসেন্ট। এটা ফিজিও ইকোলজিক্যাল ডিফারেন্স, একটু ভালো করে পড়ো। এইটুকু। আরো যে বিষয়টা আছে ফিজিওলজি তোমাদের পড়ার কথা, জানার কথা, C3 C4 এর সাইকেল মেকানিজম সেসবগুলো দেখতে C4 প্লান্ট, C3 সাইকেল আর ক্যাম্প সাইকেল দেখতে একই রকম মনে হয়, কিন্তু স্পেশাল ডিফারেন্স, টাইমগত ডিফারেন্স আছে। একটা হয় রাতে, একটা হয় দিনে, আর এখানে হচ্ছে জায়গাগত ডিফারেন্স। একটা হয় মেসোফিল সেলে, একটা হয় বার্নিশিড সেলে, দুইটা বক্স আকারে দেখায়। ওই দুই বক্সে একটা ডে নাইট বোঝায়, আর একটা বোঝায় দুইটা স্পেস বোঝায়। সেটা কি, সেই ক্লিয়ার তোমার থাকার কথা। সরি। আচ্ছা, আমি আসলে তার আগে আমি 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 যেটা তোমাদের বলবো এখন, আসলে আমি আর পড়ানোর কথা আমি পড়াবো যেটা যেটা তোমাদের পড়াই নেই, ইকোসিস্টেম। ইকোসিস্টেমে আগে এইগুলো এখান থেকে তোমাদের একটু সবাইকে বলি। এগুলো আমরা বলেছি, ইকোলজি কাকে বলে, ইকোলজি ইকোলজি কাকে বলে, ইকোলজি স্টাডি অফ reciprocal relation between living organism and their environment. হুম ইকোলজি ইজ দ্য স্টাডি অর্গানিজম ইন রিলেশন টু ইট এনভায়রনমেন্ট। খুব ভালো ডেফিনেশন এটা। ইকোলজি ইজ দ্য স্টাডি অফ অর্গানিজম, এগুলো অর্গানিজম স্টাডি করা ইন রিলেশন টু ইটস এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টকে রিলেট করে অর্গানিজমকে স্টাডি করা। অর্গানিজম স্টাডি তো আমরা মরফোলজিতেও করি, অ্যানাটমিতেও করি, সেই অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ ভিউতে করি, মরফোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে করি। এটা এনভায়রনমেন্টের সাথে রিলেশন, এনভায়রনমেন্টের কি প্রভাব আছে একটা গাছের উপর, বা এনভায়রনমেন্টে একটা এনভায়রনমেন্ট কেন ভালো হয় না হয়, সেসব বিষয়। ইকোলজি ডেফিনেশন, ইকোলজি হোয়াট ইকোলজি, সিন ইকোলজি ডেফিনেশন পড়বে। স্টাডি অফ এ সিঙ্গেল স্পিস এট এ টাইম ইন রিলেশন টু ইটস এনভায়রনমেন্ট। আর এই ইন্ডিভিজুয়াল পপুলেশন হ্যাবিটেট কাকে বলে? হ্যাবিটেট ইজ দ্য, it is a space place where an organism lives, the habitat. Individual entities that represent a species, a single organism of a species is termed as individual. ইন্ডিভিজুয়াল বলতে সেই একটা সত্তাকে বোঝায় যেটা একটা স্পেসিসকে রিপ্রেজেন্ট করে। পপুলেশন অ্যাসেম্বলেজ অফ কালেকশন ইন্ডিভিজুয়াল, আর কমিউনিটি ইট ইজ দ্য ন্যাচারাল অ্যাসেম্বলেজ অফ ডিফারেন্ট পপুলেশন পার্টিকুলার হ্যাবিটেট। এই নোটটা, এই 2 পাতার নোট আছে, দেই নাই, এটা তোমরা কালকে নিয়ে যাবে একজন এসে। পন্ড কমিউনিটি, কমিউনিটির ইন্ডিভিজুয়াল তো ইন্ডিভিজুয়ালি, একটা প্লান্টকে ইন্ডিভিজুয়াল বলে। হ্যাবিটেট হচ্ছে প্লেস অফ লিভিং প্লেস অফ অর্গানিজম। এই পপুলেশন হচ্ছে বাংলা হলো উদ্ভিদ শ্রেণী। আর উদ্ভিদ শ্রেণী বলতে বোঝায় ইন্ডিভিজুয়াল বিলঙ্গিং টু একই প্রজাতির সকল উদ্ভিদ গোষ্ঠী, এটাকে পপুলেশন বলে, রাইস পপুলেশন। কিন্তু ইন পার্টিকুলার হ্যাবিটেট হইতে হবে। আমি এখানে বলেছিলাম যে ধানের ক্ষেতের মধ্যে ধান গাছের সমাহার, এইগুলো হচ্ছে পপুলেশন, রাইস পপুলেশন, জুট পপুলেশন। আর কমিউনিটি হচ্ছে উদ্ভিদ সম্প্রদায়। ইট ইজ দ্য ন্যাচারাল অ্যাসেম্বলেজ। ন্যাচারাল অ্যাসেম্বলেজ বলতেই প্রাকৃতিক ভাবে এক জায়গায় বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠী অফ ডিফারেন্ট পপুলেশনের ইন এ পার্টিকুলার হ্যাবিটেট। পন্ড কমিউনিটি বলতে ওয়াটার হ্যাসিন, স্নেইল, ফিশ, অ্যালজি সবগুলো মিলেই পন্ড কমিউনিটি। প্লান্ট কমিউনিটি রাইস পপুলেশন, জুট পপুলেশন, গ্রাস পপুলেশন, এই পপুলেশন গুলো হচ্ছে এটা। ইকোলজিক্যাল নিচ একটা শব্দ ছিল, সেটা তোমার পড়ে, ইকোলজিক্যাল নিচটা খুব ইম্পর্টেন্ট। ইকোলজির মধ্যে environment may be defined as the combination of some natural bodies and conditions
which directly or indirectly affect the growth, development and distribution of organism. পরিবেশ বলতে কি বোঝায়? এনভায়রনমেন্ট হচ্ছে, পরিবেশ বলতে বোঝায়, environment may be defined as the combination of some natural bodies and conditions, কিছু প্রাকৃতিক বস্তু এবং কিছু শর্তাবলী, যে এয়ার একটা মিক্সার সাবস্টেন্স, এয়ার একটা মিক্সার সাবস্টেন্স, হ্যাঁ এটা একটা কন্ডিশন, নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন নাইট্রোজেন থাকতে কন্ডিশন, which directly indirectly affect the growth, development and distribution of organism. It includes biotic and abiotic component. Ecological niche টা পরীক্ষা থাকে, define ecological niche, the particular place, role and function occupied by an organism in the community. মানে ফরেস্ট একটা কমিউনিটি, এই কমিউনিটির মধ্যে এটা পার্টিকুলার নির্দিষ্ট একটা জায়গা, রোল এবং ফাংশন অকুপাইড বাই অ্যান অর্গানিজম, একটা individual or population in the community in which it lives. It is determined simply by the requirement of resource utilization by their organism. Organism with similar requirements of resources at the same time cannot coexist at the same place. আমি যেটা বলেছিলাম যে সুন্দরবনের একটা কমিউনিটি, বিভিন্ন রকম উদ্ভিদ প্রাণী প্রজাতি আছে, বায়োটিক অ্যাবায়োটিক কম্পাউন্ড আছে, তার মধ্যে সুন্দরবন নির্দিষ্ট কিছু এলাকায় হরিণ বাস করে, এটা হরিণের ইকোলজিক্যাল নিচ। আর কিছু জায়গাতে বাঘ বাস করে, এটা বাঘের ইকোলজিক্যাল নিচ। কিছু জায়গাতে ক্রোকোডাইল লিভ করে, সেটা একটা এলাকা। ক্রোকোডাইল যেখানে সে হরিণ খেতে পারে, হরিণ পানি খেতে আসলে যার তার রিসোর্স, তার ওই পার্টিকুলার মধ্যে পার্টিকুলার প্লেস এবং রোল অ্যান্ড ফাংশন অফ অকুপাইড বাই অর্গানিজম, অর্গানিজম অকুপাই করে থাকে যে জায়গা, এবং সেখানে সে রোল প্লে করে এবং ফাংশন হয় বায়োটিক কম্পোনেন্টের সাথে, সেই জায়গাটা হলো ইকোলজিক্যাল নিচ। সো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে ইকোসিস্টেম কথা বলবো। ইকোসিস্টেমের ডেফিনেশন থাকে, এই একবার ডেফিনেশনটা তোমরা বলবা। ইকোসিস্টেম ইজ ডাইনামিক সিস্টেম where the biotic and abiotic components are constantly acting and reacting upon each other in a community. The term ecosystem was coined first by British ecologist, is a translate. এই ডেফিনেশন তো ভালো করে লিখবা। আরেকটা ডেফিনেশন এখানে আছে, ইকোসিস্টেম ইজ দ্য সিস্টেম অফ ইন্টারঅ্যাকশন বিটুইন বায়োটিক and abiotic components of environment. এই দুটো ডেফিনেশনটা তোমরা দিও, এতে হবে। আর ডেফিনিশন আরো আছে, the structure and functional system of community. শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। শোনো, structural functional system of communities of an environment is called ecology. Ecosystem ওই প্রথম দুইটা ডেফিনেশন লিখলে না, ইকোসিস্টেম ডেফিনেশন পড়বা। আমাদের ইকোসিস্টেম ecosystem has certain structural components, organism and the physical bodies interacting among themselves through the process of energy flow and cycling of material. আসলে ইকোসিস্টেমের মধ্যে এনার্জি ফ্লো হয় এবং সাইক্লিং অফ ম্যাটেরিয়াল হয়, অ্যাকমপ্লিশিং দ্য গোল অফ কন্টিনিউয়াস অফ লাইফ। ইকোসিস্টেমের মধ্যে যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো বায়োটিক অ্যাবায়োটিক কম্পোনেন্ট বেঁচে থাকে, তাদের মধ্যে পরস্পরের এনার্জি ফ্লো এবং সাইক্লিং অফ ম্যাটেরিয়াল হয়। জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ ইকোসিস্টেম, হ্যালো, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ ইকোসিস্টেম। মিউট করতে হবে, কারণ শব্দ আসতেছে কেন যেন, শব্দ আসতেছে, মিউট করো, শব্দ আসতেছে। তারপরে হচ্ছে এই যে জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ ইকোসিস্টেম, ইকোসিস্টেম বিভিন্ন রকম ইকোসিস্টেম আছে। ইকোসিস্টেমের
হ্যালো, এই মিউট করতে হবে, কি শব্দ হচ্ছে কেন? হুম? নিজে করা যায় না? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের বলছিলাম যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেম ইকোসিস্টেম আগে একটা দেখাই যে ইকোসিস্টেমের ক্লাসিফিকেশন আছে, ন্যাচারাল ইকোসিস্টেম আর আর্টিফিশিয়াল ইকোসিস্টেম আছে। ম্যান মেড ইকোসিস্টেম, এগ্রিকালচার ইকোসিস্টেম, যে এগ্রিকালচার ক্রপ গুলো তো আসলে মডিফাইড এনভায়রনমেন্টের মধ্যে করা হয়। আর ন্যাচারালি ক্রিয়েটেড ইকোসিস্টেম আছে, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, ফরেস্ট, ডেজার্ট, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক, পন্ড ইকোসিস্টেম, লেক ইকোসিস্টেম, ওশান ইকোসিস্টেম, এগুলো ন্যাচারাল ইকোসিস্টেম। যেমন এই যে টাইপস অফ ইকোসিস্টেম এখানে বলা হয়েছে যে ন্যাচারাল ইকোসিস্টেম, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, ক্রপল্যান্ড ইকোসিস্টেম, ফিড নাবিলা তো মিউট জয়েন দিছে হোস্টেল মানে নেম ছাড়া অ্যাটেন্ডেন্স থেকে ছেড়ে দেবো। হুম, হ্যাঁ, ইকোসিস্টেমের এই যে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম মানে ল্যান্ড ইকোসিস্টেম, ফরেস্ট ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, ডেজার্ট ইকোসিস্টেম, উইডল্যান্ড ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, এটার মধ্যে পন্ড ইকোসিস্টেম হচ্ছে ওশান ও ম্যারিন ইকোসিস্টেম, ইন্ডিয়ান ওশান ইকোসিস্টেম, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম মধ্যে ক্রপল্যান্ড ইকোসিস্টেম, ফিশ ফার্ম ইকোসিস্টেম, এগুলো হতে পারে। ইকোসিস্টেম বিভিন্ন রকমের ইকোসিস্টেম আছে, কিন্তু আমরা বলছি যে সকল ইকোসিস্টেমের একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক এর মধ্যে আবদ্ধ। সকল ইকোসিস্টেমের কতগুলো জেনারেল ক্যারেক্টার আছে। এটা যেমন ইকোসিস্টেম ম্যাচুরড বাই পাসিং, সরি এখান থেকে ইকোসিস্টেমের যে মেজর স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট অফ ইকোলজি। 2 নম্বর, দি স্ট্রাকচার অফ অ্যান ইকোসিস্টেম ইজ রিলেটেড টু ইটস স্পেসিস ডাইভার্সিটি। একটা স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট স্ট্রাকচারটা কতটা রিচ এটা নির্ভর করে দি স্ট্রাকচার অফ ইকোসিস্টেম রিলেটেড টু ইটস স্পেসিস ডাইভার্সিটি। কত বেশি স্পেসিস ডাইভার্সিফিকেশন আছে এটার উপর নির্ভর করে ইকোসিস্টেমের স্ট্রাকচারটা কতটা রিচ এবং উন্নত। দ্য ফাংশন অফ ইকোসিস্টেম ইজ রিলেটেড টু এনার্জি ফ্লো অ্যান্ড ম্যাটেরিয়াল সাইক্লিং থ্রু অ্যান্ড উইথিন দ্য সিস্টেম। এই যে বায়োটিক অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে এনার্জি ফ্লো হয়, এনার্জি ফ্লো, এটা আমরা ইকোসিস্টেমের মধ্যে এনার্জি ফ্লোর কথাটা বলবো যে ইকোসিস্টেমের মধ্যে প্রোডিউসার, কনজিউমার, ডিকম্পোজার আছে। প্রোডিউসার মানে গ্রেইন, ক্লোরোপ্লাস্ট, প্লান্ট, শৈবাল, একটা ইকোসিস্টেমের মধ্যে যারা থাকে তারা এনার্জি হারভেস্ট করে সান থেকে থ্রু ফটোসিনথেসিস। সেই এনার্জি গাছের পাতা পল্লব খেয়ে যদি গ্রাস হপার খায় তো ফার্স্ট এনার্জি গ্রাস হপারের মধ্যে আসে। গ্রাস হপারকে যদি ফ্রগ খায় ফ্রগের মধ্যে এনার্জি চলে যায়। ফ্রগ আবার স্নেক খায়, স্নেকের মধ্যে এনার্জি চলে যায়। স্নেককে যদি হগ বাজ পাখি খায় তাহলে বাজ পাখির মধ্যে এনার্জি সাইক্লিং হয়। দি ফাংশন অফ ইকোসিস্টেম রিলেটেড টু energy flow and material cycling through and within the system. The more complex the structure, the lesser the energy it needed to maintain itself. স্ট্রাকচার যত কমপ্লেক্স হবে তো কম এনার্জি লাগবে এটা মেইনটেইন করতে। আর যদি ইকোসিস্টেম ম্যাচুর বাই পাসিং ফ্রম লেস কমপ্লেক্স টু মোর কমপ্লেক্স স্টেটস, ইকোসিস্টেম ম্যাচুর বাই পাসিং ফ্রম লেস কমপ্লেক্স টু মোর কমপ্লেক্স স্টেটস। ইকোসিস্টেম ম্যাচুর হয় যে লেস কমপ্লেক্স থেকে মোর কমপ্লেক্স হয়, তখনই বোঝা ইকোসিস্টেম ম্যাচুরিটির দিকে গেছে। অল্প কয়েকটা কমিউনিটি গাছপালা নিয়ে একটা ল্যান্ড, একটা বন শুরু হয়, কিন্তু পরবর্তীতে এমন কমপ্লেক্স অরণ্য সৃষ্টি হয় যে প্রাণী, উদ্ভিদ সবকিছু মিলে একটা ইকোসিস্টেম, যে বিভিন্ন কমিউনিটি বায়োটিক ও অ্যাবায়োটিক কম্পোনেন্টের পরস্পর অ্যাকশন রিঅ্যাকশনে সাস্টেইন করে, এটা বোঝা যায় যে কমপ্লেক্স হয়েছে। বোথ দ্য এনভায়রনমেন্ট এন্ড দ্য এনার্জি ফিক্সেশন ইন এনি
given ecosystem are limited. Both the environment and energy fixation in any given ecosystem are limited and cannot be exceeded without causing serious undesirable. Environment and energy fixation in any given ecosystem are limited. আর যদি সিরিয়াস ধরনের কোনো ধরনের cannot be exceeded without causing serious undesirable কোনো প্রেশার যদি না আসে তাহলে এনভায়রনমেন্ট এবং এনার্জি ফিক্সেশনটা ইকোসিস্টেমের মধ্যে লিমিটেড থাকে। Alteration in the environment represents selective pressures. Alteration in the environment represents selective pressures upon the population to which it must adjust. Alteration in the environment represents selective pressures upon the population. Environmental কোনো পরিবর্তন যদি হয় তার পপুলেশন একটা প্রেসার ক্রিয়েট করে, টু হুইচ ইট মাস্ট অ্যাডজাস্ট। সেই প্রেসার যদি সাডেন আসে কোনো একটা এনভায়রনমেন্টের একটা কমিউনিটির উপর, তাহলে কিছু কিছু স্পিসিসের উপর প্রেসার হয়, সেই প্রেসারটা অ্যাডজাস্ট করতে হবে। অর্গানিজম দ্যাট আর আনএবল টু অ্যাডজাস্ট টু দ্য চেঞ্জ এনভায়রনমেন্ট মাস্ট বি ভ্যানিশ। এই আনডিজায়ারেবল কন্ডিশনে স্ট্রেস যদি না নিতে পারে, তো অর্গানিজমের অনেক কমিউনিটি ডিলিট হয়ে যেতে পারে, ভ্যানিশ হয়ে যেতে পারে। তো এইগুলো হচ্ছে একটু খুব কম্প্রিহেন্সিভ কথাবার্তা শুরু থেকে। এই সব কটা জেনারেল ক্যারেক্টারিস্টিক ইকোসিস্টেম, এটা কিন্তু পরীক্ষা আসে খুব ইম্পর্টেন্ট। ইকোসিস্টেম ডেফিনেশন কি, জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ ইকোসিস্টেম পড়তে। ইকোসিস্টেমের ক্লাসিফিকেশন তো আসে না, কম্পোনেন্ট অফ অ্যান ইকোসিস্টেম। components of ecosystem according to the structural point of view. There are 4 components of ecosystem. Abiotic components. There are 4 components according to structural point. 4 components. These are the abiotic substances. 2 number producer, 3 number consumer, 4 number decomposer, transformer. চারটে যদি অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউতে তারা বলছে যে প্রডিউসার, কনজিউমার, ডিকম্পোজার, ট্রান্সফরমার, এই তিনটা হচ্ছে এ বি সি ডি, এই চারটা কম্পাউন্ড ইকোসিস্টেম আছে। আর অ্যাবায়োটিক সাবস্টেন্সেস, মিনারেল এলিমেন্ট, যে অর্গানিক কম্পাউন্ডস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ওয়াটার, ফিজিক্যাল ম্যাটার, সানলাইট, ওয়াইন, গ্যাসিয়াস এলিমেন্ট, এগুলো নির্জীব যেগুলো, সেগুলো একটা সাবস্টেন্স। আর প্রডিউসার, এটা অল গ্রিন প্লান্টস, ব্যাকটেরিয়া, কনজিউমার, ইনসেক্ট, বার্ড, কাউ, এটা হতে পারে। ডিকম্পোজার, ট্রান্সফর্মার হচ্ছে মাইক্রো অর্গানিজমস। তো বায়োটিকের মধ্যে প্রডিউসার, কনজিউমার, ডিকম্পোজার, আর অ্যাবায়োটিক হলো এগুলো 1 2 3, তিনটা 4টা। আসলে আবার ফাংশনের পয়েন্ট অফ ভিউতে এ বলছে যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, আর আরেকটা বলছে যে ফাংশনাল পয়েন্ট অফ ভিউতে যে অ্যাকর্ডিং টু ফাংশন অটোট্রপিক কম্পোনেন্টস, যে ফটোসিনথেটিক অর্গানিজম, গ্রিন প্লান্টস, আর হেটারোট্রপিক কম্পোনেন্টস, অল অর্গানিজম আদার দেন ফটোসিনথেটিক্স। এগুলো হালকা হালকা পয়েন্টের ভিত্তিতে, আসলে মূল হচ্ছে এইটা। in general components of an ecosystem, এটা বায়োটিক কম্পোনেন্টস এর মধ্যে সয়েল, অ্যাটমসফিয়ার, রেডিয়েশন, সান, ওয়াটার ইত্যাদি। অ্যাবায়োটিক কম্পোনেন্টস আর বায়োটিক কম্পোনেন্টস এর মধ্যে প্রোডিউসার, কনজিউমার, ডিকম্পোজার এন্ড ট্রান্সফর্মার। এইটা হচ্ছে ইন জেনারেল কম্পোনেন্টস অফ an ইকোসিস্টেম। যে বায়োটিক কম্পোনেন্টস, মেজর বায়োটিক আর অ্যাবায়োটিক। বায়োটিকের মধ্যে সয়েল, মাটি, বাতাস, রেডিয়েশন, সানলাইট, ওয়াটার, নিউট্রিয়েন্ট, এগুলো হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট ইকোসিস্টেমে। বায়োটিক হলো প্রোডিউসার, যে ফটোসিনথেসিস করে, কনজিউমার যারা ফটোসিনথেটিক অর্গান খায়, আর ডিকম্পোজার মানে এই যারা যারা ডিকম্পোজার হচ্ছে যখন কনজিউমার বিভিন্ন রকমের আছে। কনজিউমার 2-3, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার। প্রাইমারি কনজিউমার হচ্ছে ডাইরেক্ট প্লান্ট যেগুলো খায়, গ্রাস হপার অথবা র্যাট, ডাইরেক্ট গ্রেইন খায়, ধানের গ্রেইন খায়, গমের গ্রেইন খায়, এরা হচ্ছে প্রাইমারি কনজিউমার। প্রাইমারি কনজিউমারকে যারা খায় তারা সেকেন্ডারি কনজিউমার। কনজিউমার বিভিন্ন রকম আছে,
আর টার্মিনাল কনজিউমার আছে। যে হক বাজ পাখিকে আর কেউ খায় না, ধরতে হবে যে হরিণ গাছের পাতা খায়, গাছকে খায় হরিণ, হরিণকে খায় বাঘ, বাঘকে আর কেউ খায় না। এটা টার্মিনাল, তাদেরকে বলে টার্মিনাল কনজিউমার। তো প্রডিউসার, কনজিউমার, ডিকম্পোজার। ডিকম্পোজার বলতে এরা যখন মারা যায়, প্রডিউসার, কনজিউমার এরা যখন মারা যায়, ডিকম্পোজার মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, তারা এটাকে পচায়ে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটকে ভেঙে কার্বোহাইড্রেটকে সেলুলোজ, গ্লুকোজ লেভেল নিয়ে যায়, এটাকে বলে ডিকম্পোজার। আর গ্লুকোজকে ভেঙে কার্বোহাইড্রেট, অক্সিজেন লেভেল নিয়ে যায়, ট্রান্সফরমার হয়ে যায়। জটিল খাদ্য সরল করে ডিকম্পোজার, সরলকে আরো ভেঙে একদম মলিকুলার লেভেলে নিয়ে যায়, ট্রান্সফরমার। বায়োটিক কম্পোনেন্ট, এই অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে বর্ণনা আছে। এগুলো প্রডিউসারের কাজ কি? বায়োটিক প্রডিউসার, they can produce their own food. Producers are autotrophs are organisms that can manufacture the organic compounds they use as source of energy and nutrients. Organic compounds they use as source of energy and nutrient. Composer का बोले, consumers का बोले, the organisms which ingest food and digest it inside their bodies are called consumer. Food and digest it inside their body, or phagotrophs বলে। All the animals are consumers. Primary consumer বলতে বোঝায় এই যে বাটার, ক্যাটল, ইনসেক্ট, ক্যাটল, গোট, ডির, বাটারফ্লাই, গ্রাসহপার, এগুলো প্রাইমারি কনজিউমার। সেকেন্ডারি কনজিউমার হচ্ছে ডিপেন্ডস অন ফুড on the primary consumer, frog, snake. Top level consumer হচ্ছে they do not eaten by the other animals, এটাকে লায়ন, টাইগার বলে। আর decomposers are mostly saprophytic bacteria and fungi. They act on dead matters to form simple molecule. Transfer হলো dead organic matters to form simple organic matter into organic, simple organic and inorganic matters. Inorganic মানে molecular level চলছে, nitrogen, inorganic matter. Heterotrophs are divided into বাদ হয়ে গেছে। এই যে বায়োটিক কম্পাউন্ডস, এইটা পরীক্ষা থাকে যে যে কম্পাউন্ডস অফ অ্যান অ্যাগ্রো ইকোসিস্টেম। অ্যাগ্রো ইকোসিস্টেম কম্পাউন্ড গুলোর অ্যাগ্রো ইকোসিস্টেম, একটা অ্যাগ্রো ইকোসিস্টেম রাইস ল্যান্ড ইকোসিস্টেম হতে পারে, অ্যাগ্রো ইকোসিস্টেমটা জুট ল্যান্ড ইকোসিস্টেম হতে পারে। তার ডিকম্পোজার, কনজিউমার এগুলো কি, সেগুলো সম্পর্কে এখানে থাকে। যে অ্যাবায়োটিক কম্পোনেন্টস, অ্যাবায়োটিক কম্পোনেন্টস ইনক্লুড সয়েল, atmosphere, water, sunlight, nutrient. Function কি? Abiotic component function provide raw materials for synthesis and perpetuation of organic compound. Biotic compounds mean biotic compounds include all the living organisms subdivided into following groups: producer, consumer, decomposer, transformer. Producer kara all the autotrophs organism that can convert solar energy into chemical energy, capable to manufacture food from simple organic substances by photosynthesis in rice land ecosystem. Rice land ecosystem bole rice land e bolte hobe। And associated weeds are producer. রাইস প্লান্ট এন্ড তার উইড সবগুলো হচ্ছে প্রডিউসার। ওরা যে সেটাই বা সিনানোড্যাকটাইলন একটা রাইস ল্যান্ডে হতে পারে, ইউফোরবিয়া, হিট্টা, সাইপেরাস, প্যানিকা এসব হতে। ফাংশন কি? এই প্রডিউসার ফাংশন কনভার্সন অফ সোলার এনার্জি টু কেমিক্যাল এনার্জি অফ অর্গানিক ফুড থ্রু ফটোসিনথেসিস। প্রডিউসার কাজ এটা। এখানে একটা ইকোসিস্টেমের দেখিয়েছে যে এই যে প্রাইমারি কনজিউমার হচ্ছে শৈবাল, তাকে খাচ্ছে ফিশ, অথবা আবার ফিশটা খাচ্ছে সাইক্লোপস, এগুলো জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন থাকে। এই যে এখান থেকে ফিশ খাচ্ছে, এটা ফিশকে আবার খাচ্ছে হিরন, স্নেক, ফ্রগকে খাচ্ছে স্নেক। এভাবে এনার্জি সান থেকে যেসব এনার্জি এখানে হারভেস্ট হয়, এগুলো এনার্জি এবং ম্যাটেরিয়াল সাইক্লিং হতে থাকে একটা ইকোসিস্টেমের মধ্যে। এইটা একটা লেক ইকোসিস্টেম, পন্ড ইকোসিস্টেমের মধ্যে। রাইস আছে, গ্রাস হপারকে খাচ্ছে ফ্রগ, ফ্রগকে খাচ্ছে স্নেক, স্নেক খাচ্ছে হক। এভাবে চ্যানেল চেঞ্জ হয়। কম্পাউন্ডস অফ ইকোসিস্টেম ইটিং আপন ইচ আদার। আর কনজিউমার কারা? কনজিউমার হচ্ছে কম্পাউন্ডস অফ ইকোসিস্টেম। কনজিউমার কারা? অল অ্যানিমেলস ইনক্লুডিং ইনসেক্টস which ingest organic foods and cannot convert solar energy to chemical energy. In case of rice field ecosystem, primary consumer হচ্ছে grasshopper, ants, snail, major insect, bird, etc. Secondary consumer frog, snake, praying mantis, tiger, beetle, etc. Function কি? এই কনজিউমারের ফাংশন কি? রাইস ল্যান্ড ইকোসিস্টেম কনজিউমার ফাংশন, কনজিউমার allow flow of energy and cycling of matters which ensures the stability of the system
and continuity. তো এই যে কনজিউমার অ্যালাউ ফ্লো অফ এনার্জি, এনার্জি হারভেস্ট হয়ে গেল, সেই এনার্জির ফ্লো হয়, ফ্লো অফ এনার্জি সাইক্লিং হতে থাকে, এনার্জি সাইক্লিং চক্রায়ন হতে থাকে বিভিন্ন ট্রপিক লেভেল বলতে খাদ্য স্তর বোঝায়। খাদ্য ম্যাটার ইটসেলফ এনার্জি ইকুয়াল টু এমসি স্কয়ার সূত্র ফিজিক্স, এটাই তো এটা যে ম্যাটার এনার্জিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে একটা রাইসল্যান্ড ইকোসিস্টেম অথবা হুইটল্যান্ড অথবা জুটল্যান্ড ইকোসিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টগুলোর ফাংশন কি, এগুলো কিন্তু পরীক্ষা থাকতে পারে, এইটা ইম্পর্টেন্ট খুব বেশি ইকোসিস্টেমে। আর ফুড ওয়েব, ফুড চেইনের কথা আমরা বলবো। চেইন কাকে, ফুড চেইন, যে the chain of energy flow through different trophic level following eating and being eaten is called food chain. ফুড চেইন মানে খাদ্য শৃঙ্খল বলে, যে গ্রাস, কাউ, ম্যান, এটা একটা ফুড চেইন। গ্রাস, ডির, লায়ন, ম্যান, অ্যালজি, জুপ্লাঙ্কটন, ফিশ, ম্যান, এগুলো একটা ফুড চেইন। তো চেইন অফ এনার্জি ফ্লো, শক্তি প্রবাহের যে চেইন থ্রো ডিফাইন টপিক লেভেল, বিভিন্ন টপিক খাদ্য স্তরের মধ্যে দিয়ে শক্তি প্রবাহের যে চেইন ফলোয়িং প্রডিউসার, হার্বিভোরাস, কার্নিভোরাস, প্রডিউসার, কনজিউমার দিয়ে যে হয়, এটাকে ফুড চেইন বলে, খাদ্য শৃঙ্খল বলে। ফুড চেইন বিভিন্ন টাইপের হতে পারে। ফুড চেইন এই যে এখানে বলছে যে প্রিডেটর চেইন, এডিটিক সাকসেসিভ বিগার কনজিউমার, যে গ্রাস থেকে গ্রাস হপার, ফ্রগ, স্নেক, এটা প্রিডেটর। গ্রাস, ডি, টাইগার। প্যারাসাইটিক চেইন আছে হিউম্যান, মসকুইটো, মানুষ থেকে মশা খায়, মশা থেকে জার্ম অফ ম্যালেরিয়া, হ্যাঁ, মশার থেকে মসকুইটো থেকে ম্যালেরিয়া, জার্ম, ম্যালেরিয়া, স্যাপ্রোফাইটিক এরকম আছে। আর ফুড ওয়েব কাকে বলে পরীক্ষা থাকে, ফুড চেইন হচ্ছে, ফুড ওয়েব বলে খাদ্য জাল, আর ফুড চেইন খাদ্য শৃঙ্খল। Several food chains link together and directing each other to form a network of energy known as food web. Several food chain এই যে A B C D A1 B1 C1 একটা ফুড চেইন। এই ফুড চেইন গুলো একটা সিঙ্গেল থাকে না, একটা ক্রস করে, A B C D A1 B1 C1 A2 B2 C2। কখন এমন হতে পারে যে এ থেকে B1 থেকে C2 এভাবে চলে যেতে পারে, ফুড চেইন এভাবে ক্রস করতে পারে। আবার A2 কে যেখানে B1 থেকে C এভাবে ফুড চেইন ক্রস করতে পারে। একটা ফুড চেইন আর একটা ফুড চেইনকে ক্রস করতে পারে। যেমন আমরা যদি বলি যে ফিশ এরকম হচ্ছে, ফিশ হয় যে ফিশ ফাইটোপ্লাঙ্কটনকে ফিশ খাচ্ছে, ফিশকে আবার একটা পাখি খাচ্ছে, বক খাচ্ছে। তো ম্যান আবার গিয়ে ফিশ খায়, ফিশ খেয়ে ফিশ হয়ে আবার হিরণ হয়ে যেতে পারে। ম্যান ফিশ খেতে পারে, বক হতে পারে। তো ম্যান তো ছিল রাইস কাউ, এভাবে একটা ফুড চেইন হতে পারে। কাজে এনার্জি প্রবাহের মধ্যে সেভারাল ফুড চেইন লিঙ্ক টুগেদার and intersecting each other to form a network of energies known as food web. Food আর ecological pyramid when the number or energy or biomass of different trophic structure of food chain এর যে টপিক স্টার ফুড চেইন গুলোর মধ্যে, এটাকে এই যে গ্রাস একটা এনার্জি লেভেল, কাউ একটা এনার্জি লেভেল, ম্যান একটা এনার্জি লেভেল, অ্যালজি একটা, জুপ্লাঙ্কটন একটা, ফিশ একটা, ম্যান একটা, এই একটা এনার্জি লেভেল, এটাকে ট্রফিক লেভেল বলে। ট্রফিক লেভেল হলো ডিফারেন্ট এনার্জি লেভেল অফ ফুড চেইন, এটা হচ্ছে ট্রফিক লেভেল, খাদ্য স্তর বলে। এই খাদ্য স্তর when the number or energy of biomass of different trophic structure of food chain are shown graphically one above the other, it gives a pyramidal structure. This is called ecological pyramid. নাম্বার, সংখ্যা অথবা এনার্জি বিবেচনায় অথবা বায়োমাস বিবেচনায় ডিফারেন্ট ট্রপিক স্ট্রাকচার অফ ফুড চেইনের বিভিন্ন যে খাদ্য স্তর, সেটাকে নাম্বারের বিবেচনায় হোক, এনার্জি বিবেচনায় হোক অথবা বায়োমাস বিবেচনায় হোক, তাদের একটা উপর রাখা হয়, তাহলে একটা পিরামিডাল স্ট্রাকচার দেয় ফুড চেইন। আর শোন গ্রাফিক্যালি, যদি গ্রাফিক্যালি একটার উপর একটা বসানো হয় ওয়ান অ্যাবভ দ্য আদার, ইট গিভস এ পিরামিডাল স্ট্রাকচার। এই পিরামিড ইকোলজিক্যাল পিরামিড বলে।
এই পিরামিড দুই ধরনের হতে পারে। ইকোলজিক্যাল নাম্বার পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড নাম্বার, ইট মে বি টু টাইপস, আপরাইট, ইনভার্টেড হতে পারে। বেসড অন টপিক স্ট্রাকচার, ইকোলজিক্যাল পিরামিডস আর অফ থ্রি টাইপস: ইকোলজিক্যাল পিরামিড অফ নাম্বার, ইকোলজিক্যাল পিরামিড অফ এনার্জি, ইকোলজিক্যাল পিরামিড অফ বায়োমাস। এই তিন ধরনের পিরামিড পাওয়া যায়। ইকোলজিক্যাল পিরামিড অফ নাম্বার যদি হয়, যেমন এখানে ইনভার্টেড একটা হয়, উপর হয়, যে গ্রাস সংখ্যা সবচেয়ে বেশি না ইনসেক্ট বেশি। গ্রাস, গ্রাস বলতে সে গ্রাস হতো বা রাইস হতো, রাইস ইটসেলফ এ গ্রাস। গ্রামীণ সবাইকে গ্রাস বলে। এই একটা রাইস ফিল্ডের মধ্যে রাইসের সংখ্যা বেশি, ইনসেক্ট বেশি, রাইস বেশি, তো এটা সবচেয়ে বড় নিচে বেস হবে, ইনসেক্ট তার থেকে ছোট। আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। স্যার অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। হ্যাঁ, আমি শেষ করে ফেলবো, শেষ করে বলছি। ইনসেক্ট, ফ্রগ, জি স্যার। তার থেকে ইনসেক্টের সংখ্যায় কম ফ্রগ, ফ্রগ থেকে স্নেক, স্নেক সংখ্যা ইগল, ইগল রেয়ার। এটা পিরামিডটা আফরাইট হবে, ঊর্ধ্বমুখী হবে। আর ইনভার্টেড হবে ব্যাক। এইটা যদি এমন হয় যে একটা বট গাছে বার্ড কয়টা আছে, সংখ্যা বিবেচনা, বট গাছ তো একটা, বার্ড অনেক, তার থেকে বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে, তো এটা ইনভার্টেড হবে, যে ট্রিটা হবে উল্টা, উল্টা পিরামিড হবে, এরকম হতে পারে। আপরাইট, যে বিগ ফিশ, স্মল ফিশ, এলজি, ইনভার্টেড। ইকোলজিক্যাল পিরামিড অফ বায়োমাস, সংখ্যা বিবেচনা করলে বড় মাছের ওজন সবচেয়ে বেশি হবে, ছোট মাছের ওজন কম, এলজির ওজন তার থেকে সবচেয়ে ছোট। তো এটা টেরিস্ট্রিয়াল ইকোলজিক্যাল পিরামিড অফ এনার্জি হতে পারে। এই যেভাবে দেখা যায় সংখ্যাগুলো, ইকোলজিক্যাল পিরামিড যে আমরা দেখি, সংখ্যা বিবেচনা যে ট্রি উল্টা পিরামিড হয়, এগুলো পিরামিডের কথা বলছে। আর এই বায়োটিক রিলেশনটা তোমরা পড়বা। এই বায়োটিক রিলেশনটা কয় ধরনের? বায়োটিক রিলেশন একটার সাথে রিলেশন মেনটেন করে থাকে। এই বায়োটিক রিলেশনটা হচ্ছে নিউট্রালিজম 0 0, এটা রিকগনাইজড। এটা হচ্ছে তোমার যদি নিউট্রালিজম হচ্ছে যথাযথ দূরত্বে গাছ লাগায় যদি বাগান চাষ করে কেউ কারোদের এফেক্টেড হয় না। আর নারকেল গাছ যদি এত দূরত্বে চাষ করা হয়, একটার পাতা আর একটা পাতাকে টাচ করে না, এই দূরত্বটা অপটিমাম, এটা নিউট্রালিজম। একজন আর একজনকে এফেক্ট করবে না, 0 0 ইন্টারাকশনে তারা অবস্থান করে। কম্পিটিশন মাইনাস মাইনাস, এটা মাইনাস মাইনাস কম্পিটিশন হয়। এবং যদি হয় যে কাছাকাছি গাছ লাগালো, নিউট্রিয়েন্ট, লাইট সবকিছুতে উভয়ই এফেক্টেড হয়, মাইনাস। কমেনশালিজম হলো +0 ইন্টারাকশন, +0 ইন্টারাকশন, একজন বেনিফিটেড হয়, একজন কোনো ক্ষতিগ্রস্ত হয় না, 0 থাকে। প্যারাসাইটিক, একজন ক্ষতিগ্রস্ত হয়, একজন বেনিফিটেড হয়, একজন বেনিফিটেড, উভয়ই ক্ষতিগ্রস্ত, একজন হয় হোস্ট আর প্যারাসাইটের মতো। অ্যামেনসেলিজম 0 মাইনাস ইন্টারাকশন, অ্যামেনসেলিজম 0 মাইনাস, এরকম ইন্টারাকশন গুলোকে নিউট্রালিজমের ব্যাখ্যা আছে। এই কমেনশালিজমকে এপিফাইটিজম বলে। প্লাস 0 প্লাস ইন্টারাকশন কি? কমেনশালিজম ইজ ইন্টারাকশন in which one of the interacting species benefited without affecting the other. One of the interacting species benefited without affecting the other, আরেকজনের জিরোতে থাকে। অর্কিড এন্ড এপিফাইট, পরাশ্রয়ী উদ্ভিদ যেগুলো আম গাছের মরা বাকলের উপর জন্মে, গাছের কোনো ক্ষতি করে না, মরা বাকল থেকে কিছু খাদ্য উপাদান গ্রহণ করে, রাসনা, যে রাসনা। But the most important example of commensalism is Rasna, Vanda oxburgii, growing on mango tree. Here Rasna is attached with the mango plant by producing clinging root. একটা আকর্ষী রুট দ্বারা আটকে রাখে, নখর দিয়ে absorb water and nitrogen from atmosphere by aerial root, and absorb dead organic matter from and rain water by absorbing. 3 ধরনের মূল থাকে। এমেনসেলিজম, এটা তোমরা যেটা বলবা পার্থক্যটা বলবা। পার্থক্যটা আমি দেখছি না এখানে, নোটের মধ্যে আছে। প্যারাসাইটিজম, পিডেশনের একটা পার্থক্য আছে। প্যারাসাইটিজম, পিডেশন দুটাই, কিন্তু প্যারাসাইটিজম যেটা প্লাস আর মাইনাস ইন্টারাকশন। প্যারাসাইটিজম ইজ an interaction in which one species is benefited but the interaction is detrimental to other. One species is benefited, other is detrimental, ক্ষতিগ্রস্ত হয়। Former species lives on the exposure of the other, because the former species lives on the expense of other, অন্যটার খাবারকে বেঁচে থাকে। 10 মিনিট শেষ হয়ে যাবে, ওকে। যাই হোক, এখানে পার্থক্য আছে, তোমরা ওখানে পড়ে নিবা। পার্থক্য 3টে পার্থক্য আছে, তার মধ্যে একটা প্যারাসাইটিজম আর পিডেশনের পার্থক্য কি? হোস্ট ইজ বিগার দেন প্যাথোজেন। প্যারাসাইটিজম যেন হোস্ট ইজ বিগার, টিক্কা বাদাম গাছের উপর যে টিক্কা ডিজিজ হয়, একটা
সমস্ত ফাঙ্গাসরা অন্য গাছেও রোগ তৈরি করে, এগুলোই হচ্ছে রোগ। তো ফাঙ্গাস তো খুব ছোট, আর হোস্ট দেশে বড়। হোস্ট ইজ বিগার দেন প্যাথোজেন, কিন্তু প্রিডেশন যেমন, হোস্ট ইজ স্মলার দেন প্রিডেটর। হোস্ট ইজ স্মলার দেন, বোঝো তো? প্রেইং ম্যান্টিস বড় একটা প্যাথোজেন, বড় একটা প্রেই, সে আবার অন্য একটা গাছকে, অন্য একটা পোকাকে ধরে খায়। হোস্ট যে তাকে একদম খেয়ে ফেলে, মেরে ফেলে। হোস্ট ইজ ডাইড অ্যান্ড প্রিডেটর বেনিফিটেড, আর হোস্ট ডো নট ডাইড বাট এফেক্টেড। হোস্ট কিন্তু মারা যায় না, এফেক্টেড হয়। আর প্রিডেশনের ক্ষেত্রে হোস্ট ইজ ডাইড অ্যান্ড প্রিডেটর বেনিফিটেড। প্যারাসাইটস অ্যান্ড প্যাথোজেন শুড মেইনটেইন ক্লোজ অ্যাসোসিয়েশন ফর দ্য বেনিফিট অফ প্যাথোজেন। প্যাথোজেনের জন্য একটা একটা জন্মাতে হয়। আর প্রিডেটর অ্যান্ড প্রেইং অলওয়েজ রিমেইন সেপারেটেড, তারা দূরত্বে থাকে, দূরে থাকে, সাডেন অ্যাটাক করে। টাইগার বিটল, প্রেইং ম্যান্টিস একটা একটাকে ধরে খায়। যারা শিকারী, বাঘ হরিণ ধরে খায়, বাঘই বড়, যে বেনিফিটেড হয় সেই বড়, আর হরিণ মারা যায়। আর এখানে প্যারাসাইটিজমের ক্ষেত্রে একটা গাছের উপর প্যাথোজেন জন্মালো, প্যাথোজেনটাই হচ্ছে ছোট, আর হোস্ট যে সে সবসময় বড় থাকে, হোস্ট একদম মরে যায় না। কিন্তু এখানে হোস্ট যে যে আর একজনকে খাদ্য যোগান দেয়, সে মারা যায়। এখানে আরেকটা ওই এখানে আমি যে নোট দিয়েছি, তোমরা নোটের মধ্যে দেখবা ওই তিনটে পার্থক্য তোমরা পড়বে, একটা পার্থক্য থাকবে বাইরের পরীক্ষায়। ওখানে লেখা আছে কমেনসিয়ালিজম, মিউচুয়ালিজম, এখানে আমি আনতে পারিনি। আর একটা কমেনসিয়ালিজম আর প্যারাসাইটিজম, আর একটা হচ্ছে প্যারাসাইটিজম প্রিডেশন। তিনটা পার্থক্য, একটা পার্থক্য পরীক্ষায় থাকবে। কথা বুঝতে পেরেছো আমার কথা? কথা বোধহয় এখানে শেষ। আমারও টাইমের শেষ হয়ে গেছে। তোমরা এই 2 চ্যাপ্টার পড়বে, আর প্রথম চ্যাপ্টারে পপুলেশন, কমিউনিটি কার ডেফিনেশন, ইকোলজিক্যাল নিডস ডেফিনেশন গুলো পড়বা। তাহলে লাইটের চ্যাপ্টার আর এই ইকোসিস্টেমের চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে। আর আমার এই দুটোই মেজর চ্যাপ্টার আর ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, ইকোলজি কাকে বলে, পপুলেশন, ইন্ডিভিজুয়াল, কমিউনিটি আর ইকোলজিক্যাল নিডস এর ডেফিনেশন কি, ঠিক আছে? এগুলোর মধ্যে থেকে লাইটের চ্যাপ্টার থেকে বিশেষ করে ল্যাম্বার্ট কোসাইন ল পড়বা, ওই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা পড়বা। আর হেলিওফাইট, সায়োফাইটের ক্যারেক্টার ফিচার গুলো পড়বে ভালো করে, ঠিক আছে? পার কাকে বলে, পারের ডেফিনেশন কি, সেসব গুলো একটু পড়বা। আর যেটা হলো যে একটা ওই নোটের মধ্যে একটা লাইটের চ্যাপ্টারের শেষের দিকে একটা কোশ্চেন আমি এখানে আনি নাই, সেটা ওখানে দেওয়া আছে যে লাইট এনভায়রনমেন্ট কিভাবে মডিফাই করা যেতে পারে। লাইট এনভায়রনমেন্ট মডিফিকেশন এখানেও আমি দেখছি না, একটা নোটে দিয়েছি। লাইট এনভায়রনমেন্ট কিভাবে মডিফাই করা যায়, আছে এখানে লাস্টে আছে। মডিফিকেশন রেগুলেশন লাইট এনভায়রনমেন্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ প্রোডাকশন। ক্রপ প্রোডাকশনকে ইমপ্রুভ করে লাইট এনভায়রনমেন্টকে কিভাবে মডিফাই করতে পারি। ল্যাম্বার্ট কোসেন ল, উত্তর দক্ষিণ সারি করে, পূর্ব পশ্চিম সারি করে, যেমন আমরা ইনকে কুইক ড্রাইং, সয়েল ড্রাইং করতে পারি, আর লাইট ইন্টেন্সিটি বাড়াতে পারি। আরেকটা জায়গা হচ্ছে যে রিজ এন্ড ফারো তৈরি করে, কিন্তু লাইটের ইন্টেন্সিটি বাড়ানো কমানো যায়। আর একটা হচ্ছে বাই চেঞ্জিং রো ওরিয়েন্টেশন, একটা হচ্ছে স্লোপ ম্যানেজমেন্ট করে, একটা এক পাতা আছে, দেখো সেই কোশ্চেনটা ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা এখানেও পড়িও। যে এখন যদি ল্যাম্বার্ট কোসেন ল মিড টার্মে দেই, ফাইনালে কিন্তু ওইটা থাকবে, মডিফিকেশন অফ রেগুলেশন রাইট এনভায়রনমেন্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ প্রোডাকশন। ল্যাম্বার্ট কোসেন ল এর ইউটিলিটি আছে, স্লোপ ম্যানেজমেন্ট আছে, সবগুলো দিয়ে থাকবে। তো কোশ্চেন আছে তোমার দিব, ঠিক আছে? পরীক্ষা কাল কয়টায় হবে? না, পরীক্ষা তো তোমাদের টাইম কয়টায়? হ্যাঁ, 2টায় তোমাদের পরীক্ষা হবে। এগুলো পড়ো। আর কায়ুম সাহেব 23 পড়াইছে তারিখ দুপুর 2টায়। হ্যাঁ, পরশুদিন, কালকে তো না, হ্যাঁ পরশুদিন পরীক্ষা, পরশুদিন হবে। কায়ুম সাহেব পড়াইছে পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন থেকে আমি তাকে 2টা কোশ্চেন করতে বলছি, আমার এরিয়াতে 3টে কোশ্চেন, 5টার মধ্যে 4টে অ্যান্সার করতে হবে, অথবা 2টা 4টেও থাকতে পারে, আমার 5টে 2টে, তার 4টে কোশ্চেন 20 নম্বর। হ্যাঁ, এটা ভালো করে লেখো। মিড টার্মে ভালো নম্বর থাকলে, 16-18 মধ্যে থাকলে ফাইনালটা গেট ভালো হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। এখানে এরিয়া যেহেতু কম, স্যার তোমরা সিলেবাস বেশি হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, তোমরা কথা শেষ, তোমরা তাড়াতাড়ি করে পরীক্ষা নিচ্ছে, চালাকি অল্প একটু পড়ে বেশি নম্বর পাবে, তোমরা পাও ভালো নম্বর পড়ে, সেটা আমি আশা করি। এর মধ্যে ক্লাস করা যেত, যাই হোক ক্লাসের টাইম চলে যাচ্ছে। ঈদের পরে এসে কিছু ক্লাস করতে হবে তোমাদের, আমাদের অনেক পড়া আছে। তো ফুড চেইন পড়ো। ফুড চেইন কাকে বলে? মিডের জন্য সিলেবাস অনেক বেশি হয়ে গেছে। ইকোসিস্টেম, শোনো, ইকোসিস্টেমের কথা বলছি। ইকোসিস্টেমের ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোসিস্টেম, আর ক্রপল্যান্ড ইকোসিস্টেমের একটা ক্রপল্যান্ড ইকোসিস্টেম বিভিন্ন কম্পোনেন্টগুলোর ফাংশন, ঠিক আছে? ক্রপল্যান্ড ইকোসিস্টেম বিভিন্ন কম্পোনেন্ট, ফুড চেইন, আর হচ্ছে
বায়োটিক রিলেশনে একটা, ঠিক আছে, এটা পড়তে হবে। পড়ো, কালকে পড়লে পড়া ফাইনালের জন্য পড়া, এগুলোর থেকে কিন্তু ফাইনালেও কোশ্চেন থাকবে। এটা শেষ হয়ে যাবে এমনটা না, যে কোশ্চেন গুলো থাকবে ঠিক সেইগুলো রিপিট হবে না, সেইগুলো রিপিট হবে না। অনেকেই বলে যে না, যে চ্যাপ্টার হয়েছে এগুলো আর কোশ্চেন হবে না, এমনটা অনেক সময় করা যায় না, সেটা দেখো, ঠিক আছে। সো লেট আস আমরা শেষ করি। তোমরা খাওয়া দাওয়া করো নাই, অনেকেই নামাজ পড়েছে, ঠিক আছে।